সালটি ছিল ১৯৮৮। সিলেটের মাটি ছিল জলের নিচে, মানুষদের চোখে মুখে ছিল আতঙ্ক এবং অসহায়ত্ব। সেই সময় হাজার হাজার মানুষ তাদের সবকিছু হারিয়েছিলেন। শিশুদের কান্না, বৃদ্ধদের অসহায় চাহনি আর মায়েদের বুক ফাটা আর্তনাদ, এই সবকিছুই আজও আমাদের স্মৃতিতে অম্লান। গ্রামগুলি পানির নিচে তলিয়ে গিয়েছিল, স্কুল, কলেজ, হসপিটাল সবকিছুই ছিল ধ্বংসস্তূপে পরিণত। বাচ্চারা আবারও স্কুলে যেতে পারছে না, মায়েরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তার জন্য হন্য হয়ে ঘুরছে, বৃদ্ধরা অসহায়ভাবে অপেক্ষা করছে ত্রাণের জন্য। গ্রামের পর গ্রাম পানির নিচে তলিয়ে গেছে। প্রকৃতি আমাদের এই অঞ্চলকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলেছে, কিন্তু মাঝে মাঝে এই সৌন্দর্য আমাদের জন্য ভয়ানক হয়ে দাঁড়ায়, যার ভয়াবহ রূপ ১৯৮৮ সালের পর ২০২২ সালেও আমরা অনেকেই পুনরাবৃত্তি দেখেছি। প্রকৃতির এই পরিবর্তন আমাদের জন্য এক বিরাট সতর্ক সংকেত। প্রাকৃতিক জলাধার বেদখল, অপরিকল্পিতভাবে স্লুইস গেট, বাঁধ ও সড়ক নির্মাণ, আবাসনের জন্য যত্রতত্র একের পর এক গ্রাম তৈরি, এইসব কারণে নদী আর হাওর সংযোগহীন হয়ে পড়েছে। সিলেটের সাম্প্রতিক বন্যা আমাদের সামনে অনেক প্রশ্ন উত্থাপন করেছে। ভারতের মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়, এই সবই চলে আসে সিলেটে। সেই ঢলে আসা পাহাড়ি বালু মাটি পলি জমতে জমতে নদ নদীগুলো প্রায় ভরাট হয়ে গেছে। এতে নদীগুলো ক্রমেই সংকীর্ণ ও ভরাট হয়েছে। প্রকৃতির এই রোষানলে মানবিক বিপর্যয়ের পাশাপাশি অনেক প্রশাসনিক অসঙ্গতির মুখোমুখি হতে হয়েছে। সরকারের ব্যর্থতা এবং জনগণের অসচেতনতা, অসঙ্গতিগুলো বিশ্লেষণ করা আমাদেরই দায়িত্ব। তাই চলুন আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করি। দেশের অনেক অঞ্চল যখন পড়ছে প্রখর রোদে, তখন সিলেট ভাসছে জলে। সেখানে বিরাজ করছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বন্যায় প্রায় তলিয়ে যায় সিলেট সহ আশেপাশের হাওর এলাকার ফসল। এবার বন্যা এসেছে আরও ভয়ঙ্কর রূপে, তলিয়ে গেছে প্রায় পুরো সিলেট। সুনামগঞ্জ সহ আরও কয়েকটি জেলার বেশিরভাগ এলাকা জলমগ্ন। সিলেটের প্রধানতম নদী কুশিয়ারা সুরমার ২ রূপ। বর্ষায় ২ কোল উপচে ডুবিয়ে দেয় জনবসতি, আর গ্রীষ্মে শুকিয়ে পরিণত হয় মরাগাঙ্গে। জেগে ওঠে চর। প্রায় ২৪৯ কিলোমিটার দীর্ঘ সুরমা দেশের দীর্ঘ অন্যতম নদী। ভারতের বরাক নদী থেকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিলিত হয়েছে। এই নদী বছরের বেশিরভাগ সময় থাকে পানিহীন, মৃতপ্রায়। পলি জমে ভরাট হয়ে পড়েছে নদীর তলদেশ, ফলে শুষ্ক মৌসুমে সুরমা হয়ে পড়ে বালুভূমি। অন্যদিকে অল্প বৃষ্টিতেই নদী উপচে নদীর তীরবর্তী এলাকায় দেখা দেয় বন্যা। বৃষ্টিতে নদীর পানি উপচে তলিয়ে যায় হাওরে ফসল। ভরাট হয়ে পড়েছে এ নদীর উৎসমুখও। শুষ্ক মৌসুমে নদীর উৎসমুখের ৩২ কিলোমিটারে জেগেছে ৩৫টি চর। ২ দেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় যৌথ নদী কমিশনের সিদ্ধান্ত না হওয়ায় আটকে আছে উৎসমুখ খননও। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেট সূত্রে জানা গেছে, সিলেটের ৪ জেলায় প্রায় ১৫০ নদ নদী রয়েছে, এর মধ্যে ১০০ই মৃতপ্রায়। কয়েক দশক আগেও সিলেটের নদ নদীর সঙ্গে হাওর বাউলের সংযোগ ছিল। এক নদীর পানি গিয়ে আরেক নদীতে মিশত, এসব পানি শেষ পর্যন্ত হাওরে গড়াত। অথচ এখন অনেক নদীর অস্তিত্বই বিলীন। এতে নদী ও হাওরগুলোতে অভ্যন্তরীণ সংযোগ হারিয়েছে, তাই পানি বের হওয়ার পথও কমেছে। সিলেটের অসংখ্য নদী ও নদীর তীর দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। নদী ও শাসনের নামেও নদী বিধ্বংসী কর্মকাণ্ডও চলছে। এতে করে পানির স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। তাছাড়া হঠাৎ এমন বন্যার পিছনে মূল কারণ হল বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা চেরাপুঞ্জিতে রেকর্ড বৃষ্টিপাতের ফলে ভারতের আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে পড়ে। পাশাপাশি তুলনামূলক নিচু এলাকা বাংলাদেশের সিলেট ও আশেপাশের এলাকা ডুবিয়ে দেয়। মেঘালয়ে বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়, এই সবই চলে আসে সিলেটে। সেই ঢলে আসা পাহাড়ি বালু মাটি পলি জমতে জমতে নদ নদীগুলো প্রায় ভরাট হয়ে গেছে। এতে নদীগুলো ক্রমেই সংকীর্ণ ও ভরাট হয়েছে। পাশাপাশি যেখানে সেখানে স্লুইস গেট ও অবকাঠামো নির্মাণের কারণে নদীর প্রবাহপথ আরও বেশি সংকুচিত হয়েছে, যে কারণে বৃষ্টির পানিতেই বন্যায় এত ভয়াবহতা। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ২০০৯ সালের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত ছড়াখাল খনন সহ জলবদ্ধতা নিরসনে ১,০৭৮ কোটি টাকা ব্যয় করেছে সিটি কর্পোরেশন। চলতি বছর একই খাতে ৫.৫ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া আরও প্রায় ৫৫ কোটি টাকার কাজ চলছে। পরিবেশবাদীদের অভিযোগ, ১,০০০ কোটি টাকা খরচ করেও সিলেট নগরের জলবদ্ধতা দূর হয়নি। চলতি মাসে ১৫ দিনের ব্যবধানে নগর পানিতে তলিয়েছে। অপরিকল্পিত উন্নয়নের কারণেই এমনটি হচ্ছে। দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করা শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষক জানান, গত ১ দশরে নগরে যেসব নালা নির্মিত হয়েছে, এর অধিকাংশই পরিকল্পিতভাবে করা হয়নি। ছড়াখালের পাড় থেকে অবৈধ স্থাপনা পুরোপুরি উচ্ছেদ হয়নি। খনন হওয়া ছড়াখাল আরও গভীর ও প্রশস্ত হওয়া উচিত ছিল।
এছাড়াও অনেক পুকুর দিকে ভরাট হওয়ায় পানি জমে থাকার স্থানও কমেছে। অধ্যাপক মুস্তাক আহমেদ বলেন, সিলেটের বিশাল এলাকার পানি যায় শুধু একটা চ্যানেল কালনী নদী দিয়ে। সুরমা ও কুশিয়ারা একসঙ্গে হয়ে কালনী নদী দিয়ে প্রবাহিত হয়ে পানি এগোয়। বিশাল এলাকার পানি যাওয়ার জন্য এই জায়গা যথেষ্ট নয়। এই জায়গাকে ইমপ্রুভ করা দরকার। জায়গাটাকে দরকার হলে দৈর্ঘ্য প্রস্থে আরও বাড়ানো ও গভীর করা প্রয়োজন। এছাড়াও সুনামগঞ্জ ও সিলেটের পানি বের হয়ে যাওয়ার পথও তো অনেক কমে গেছে। পানি জমে থাকার জায়গাগুলোও কমে গেছে। নদী খননের পাশাপাশি পুরো এলাকার পানি বের হওয়ার জন্য যে একটিমাত্র পথ অর্থাৎ কালনী নদী, সেটাকে ইমপ্রুভ করলেই দ্রুত বন্যার পানি সরে যেতে পারবে। প্রয়োজনে কিছু সংযোগ খাল যদি তৈরি করা যায় তাহলে পানিও দ্রুত বের হবে। সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়নি। অপরিকল্পিত নগরায়ন এবং ড্রেনেজ ব্যবস্থার অভাবের কারণে শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এর ফলে মানুষের যাতায়াত ব্যাহত হয় এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন হয়ে ওঠে। নদীগুলো দখল ও দূষণ রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। সিলেটের নদীগুলো ক্রমাগত ভরাট ও দূষণের শিকার হচ্ছে, যা প্রাকৃতিক পানির প্রবাহকে বাধাগ্রস্ত করেছে। সরকারের পক্ষ থেকে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার ফলে নদীগুলো আরও বিপর্যস্ত অবস্থায় পৌঁছেছে। বন্যার সময় ত্রাণ বিতরণের ক্ষেত্রে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অনেক অঞ্চলে ত্রাণ পৌঁছাতে দেরি হয়েছে এবং কোথাও কোথাও ত্রাণ পৌঁছায়নি। ত্রাণ বিতরণের প্রতিক্রিয়ায় সমন্বয়ের অভাব এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ সঠিকভাবে সাহায্য পায়নি। ফলে তাদের দুর্ভোগ আরও বেড়ে গেছে। বন্যা প্রতিরোধ এবং মোকাবেলার ক্ষেত্রে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব রয়েছে। বন্যার পরপরই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বন্যা প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিবারই বন্যার সময় মানুষকে একই রকম দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। সিলেটের বন্যার পেছনের বর্তমান অসঙ্গতি এবং সরকারের ব্যর্থতা আমাদের জন্য একটি বড় সতর্ক সংকেত। আমাদের দেশের উন্নয়নের জন্য এবং মানুষের জীবনের সুরক্ষার জন্য এই সমস্যাগুলোর সমাধান অত্যন্ত জরুরি। সরকারকে পূর্বাভাস ও প্রস্তুতির ক্ষেত্রে আরও দক্ষ হতে হবে। পানি নিষ্কাশনের অব্যবস্থাপনা দূর করতে হবে, নদী দখল ও দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং ত্রাণ বিতরণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে। আমাদের সবারই দায়িত্ব এই সমস্যাগুলোকে সমাধান করতে সরকারের পাশে দাঁড়ানো এবং আমাদের নিজ নিজ ভূমিকা পালন করা। শুধুমাত্র তখনই আমরা সিলেটের বন্যার মতো দুর্যোগ থেকে মুক্তি পেতে পারব এবং একটি নিরাপদ সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। আজ এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকুন, আমাদের পরিবেশ রক্ষায় সচেতন হন। ধন্যবাদ।